জয়গুরু। ঠাকুরের প্রবীণ সহপ্রতি ঋত্বিক প্রফুল্লরঞ্জন চক্রবর্তী তাঁর ব্যক্তিগত জীবনে পরম দয়ালের দয়ার কথা লিখতে গিয়ে লিখছেন, 1952 সাল, সবেমাত্র ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছি। কলকাতায় উল্টোডাঙ্গার কাছে বাসা ভাড়া করে থাকি। একখানা ঘর, পরিবারের সদস্য বলতে আমি, আমার স্ত্রী ও 2 শিশুকন্যা। তখন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত। তখন আমার বয়স মাত্র 30 বছর। অফিস থেকে ফিরে এসে রোজ তাসের আসরে মজে থাকতাম। ইষ্ট গুরু আদর্শ কিছুই মাথায় ছিল না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। অভিভাবক বলতে মাথার উপরে কেউ নেই। একদিন অফিস থেকে বাড়িতে ফিরেছি। প্রতিদিনের অভ্যাস মতো তাস খেলতে সবেমাত্র বসেছি। তখনও তাস হাতে পাওয়া হয়নি, ভাগবাটোয়ারা চলছে। এমন সময় আমার পারিবারিক হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর প্রদ্যুৎ বোস একজন সৌম্য দর্শনধারী ব্যক্তিকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। অনিচ্ছা সত্ত্বেও সেদিনের মতো খেলা সাঙ্গ করে তাঁর সঙ্গে আলাপ আলোচনায় ব্রতী হলাম। পরিচয় সূত্রে জানতে পারলাম উনি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা সহপ্রতি ঋত্বিক ডক্টর যামিনীকান্ত রায়চৌধুরী। সন্ধ্যা 7টা নাগাদ আলোচনা শুরু হলো। বিষয়বস্তু মানব জীবনে আদর্শ গ্রহণের প্রয়োজনীয়তা। তিনিও বলে চলেছেন, আমিও বলে চলেছি। প্রশ্ন উত্তর যুক্তিতর্ক একটার পর একটা চলছে। শেষ পর্যন্ত তাঁর যুক্তির কাছে আমি মাথা নত করলাম। বুঝলাম সত্যি তোরই আমার কাণ্ডারিবিহীন। দীক্ষা নিতে রাজি হয়ে গেলাম। তখন রাত প্রায় 11টা। যামিনীতে জানালেন কাল সকালে দীক্ষা হবে। আমার দীক্ষার কথা আমার স্ত্রী তখনও জানত না। যামিনীদের কথা মতো তার পরের দিন সকালে আমার দীক্ষা হয়ে গেল। দীক্ষার সময় তিনি আমাকে কিছু উপদেশ দান করেন। তিনি দীক্ষা দিয়ে চলে গেলেন। ঘর থেকে বেরোতেই কপালে চন্দনের ফোঁটা দেখে আমার স্ত্রী জানতে চাইলেন ভিতরে এতক্ষণ কী হলো। অগত্যা সব খুলে বললাম। আমার স্ত্রীও শুনে বললেন আমিও দীক্ষা নেব। পরে আরেক দিন এসে যামিনীদা আমার স্ত্রীকে সৎমন্ত্রে দীক্ষা দিয়ে গেলেন। এবার শুরু হলো আমাদের শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলা। এবার আমার মধ্যে শুরু হতে লাগলো আত্মজিজ্ঞাসা। দীক্ষার সময় ঋত্বিক দাদাকে যে যে কাজগুলো ঠিক ঠিক করব বলে অঙ্গীকার করেছিলাম তার মধ্যে একটি ছিল ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান। কিন্তু ঘুম না ভাঙার দরুন নাম ধ্যান আর হয় না। গুরুভাইদের সঙ্গেও আলোচনা করলাম। তারা নানা রকম সমাধান দেওয়ার চেষ্টা করলেন। কেউ বললেন রাতে শোবার আগে বেশি করে জল খেয়ে শুতে, বাথরুমে যাওয়ার তাগিদে ঠিক সময়ে ঘুম ভেঙে যাবে। কিন্তু কোথায় কি, 2-3 দিন চেষ্টা করে ব্যর্থ হলাম। কেউ আবার বললেন একটা অ্যালার্ম ঘড়ি মাথার কাছে রেখে ঘুমোতে। যুক্তিটা মনোপুত হলো, তাই করলাম। দেখা গেল অ্যালার্ম নিজস্ব নিয়মে বেজে যেতে লাগলো। আমার ঘুম ঘুমের মতোই চলতে থাকলো। মন টন খুব খারাপ। অনন্যপায় হয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির কাছে বসেই সব জানালাম। বললাম ঠাকুর, আমার মনুষ্য বুদ্ধি ব্যর্থ হয়েছে। এবার তুমি দয়া করে এর সমাধান করে দাও। যাই হোক, সেই রাতেই ঘুমের মধ্যে দেখতে পেলাম দৈত্যের মতো কিছু একটা তাড়া করছে, আর আমিও প্রাণপণে দৌড়ে বাঁচবার চেষ্টা করছি। খুব হাঁপাচ্ছি, ধরে ফেলে আর কি। এমন সময় লাফিয়ে দিয়ে উঠে পড়লাম। খুব ঘাম হচ্ছে। দেখলাম ঘরেই আছি, দৈত্য টৈত্য কিছু নাই। ঘড়িতে আলো ফেলে দেখলাম সময় তখন 3টে। পরপর 3 দিন এইভাবে দৈত্যের তাড়া খেয়ে ঘুম ভেঙে গেল। এইভাবে দয়া করে শ্রী শ্রী ঠাকুর আমাকে নাম ধ্যানে বসানোর ব্যবস্থা করে দিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত আর কখনো ভুল হয়নি। 1954 সাল, সম্ভবত 1 বৈশাখ। গোল তাসুতে শ্রী শ্রী ঠাকুর শ্বেতশুভ্র আসনে অর্ধশায়িত, পূর্ব দিকে মাথা দিয়ে বর্তমান মেমোরিয়ার দিকে তাকিয়ে আছেন। আর আমি শ্রী শ্রী ঠাকুরের পায়ের দিকটা দাঁড়িয়ে আছি। অতি উজ্জ্বল তাম্রবর্ণের ন্যায় পায়ের রং অবলোকন করছি। এমন সময় শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন, এই তোর পাঞ্জা আছে? পাঞ্জা জিনিসটা কি তখন আমি বুঝতাম না। না বুঝে চুপ মেরে গেলাম।
আমার ঋত্বিক যামিনীকান্ত রায়চৌধুরীরা বর্তমান মেমোরিয়ার কাছে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলেন। তিনি লক্ষ্য করলেন ঠাকুর যেন আমায় কিছু বলছেন। তিনি তাড়াতাড়ি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনাকে কি জিজ্ঞাসা করছিলেন? আমি বললাম, ঠাকুর বললেন পাঞ্জা আছে কিনা। আমার সঙ্গে কথা বলতে দেখে ঠাকুর যামিনীদাকে জিজ্ঞাসা করলেন, এই তোর মাধ্যমে নাম পাইছে নাকি? যামিনীদা বললেন, আজ্ঞে হ্যাঁ। শেষে ঠাকুর যামিনীদাকে বললেন, ওকে কেষ্টদার কাছে নিয়ে যা, ওকে ঋত্বিকের পাঞ্জা দেওয়ার ক। আমি তখন ভাবলাম, যামিনীদা যা করে বেড়ায় আমাকে তাই করতে হবে। আমি শ্রী শ্রী ঠাকুরকে হাত জোর করে বললাম, বাবা, আমাকে জানি না, আপনি আমাকে জানেন। আপনি যদি মনে করেন পাঞ্জার মর্যাদা আমাকে দিয়ে রক্ষা পাবে, তবে আমাকে দেবেন, নতুবা দেবেন না। এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, শোন, আমার এই কাম বামনের কাম। তোরা যদি এই জোয়াল ঘাড়ে না করিস তবে কে করবে? এরপর চুপ মেরে গেলাম। যামিনীদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ওর তো এখনও সস্তায়নী হয়নি। শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, সস্তায়নী দিয়ে দেগা। তারপর যামিনীদা আমাকে সস্তায়নী দিয়ে কেষ্টদার বাড়িতে নিয়ে গেলেন। কেষ্টদা আমাকে দেখে খুব খুশি হলেন। কেষ্টদা একটা চিরকুট লিখে যামিনীদার হাত দিয়ে বীরেন ভট্টাচার্যদার কাছে পাঠালেন। শ্রদ্ধাভাজন বীরেনদা সেই মুহূর্তে পাঞ্জার কাগজপত্র প্রস্তুত করে নিজেই কেষ্টদার নিকটে এলেন। কেষ্টদা পাঞ্জা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের হাতে দিলেন। শ্রী শ্রী ঠাকুর পাঞ্জা কপালে ঠেকিয়ে আমার হাতে তুলে দিলেন। সেদিন থেকে আজও তাঁর জোয়াল বয়ে নিয়ে চলেছি। এবার আরেকটি স্মরণীয় ঘটনা বলছি, যা স্মৃতির মণিকোঠায় জমা পড়ে আছে। সেদিন বড়াল বাংলো কেনার শুভ সংবাদ নিয়ে কলকাতার 40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে হাজির হন তদানীন্তন ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়। তিনি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ঋত্বিক দাদাদের টেলিফোনে খবর পাঠিয়ে হাজির করেন। আমিও অফিস ছুটির পর হাজির হই। বড়াল বাংলো কেনা হবে শুনে ব্যক্তিগতভাবে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ ঠাকুরকে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না। তিনি আমাদের বললেন, আপনারা যত শীঘ্র সম্ভব 210 টাকার ইউনিট সংগ্রহ করে দেওঘর পাঠিয়ে দেবেন। এই প্রস্তাব শুনে আমি কেষ্টদাকে বললাম, আমি যদি আজই আমার ইউনিট আপনার হাতে দিই তা আপনি নেবেন? কেষ্টদা আমাকে বললেন, তুমি কখন দেবে? আমি তো আজ রাত্রে ট্রেনে দেওঘর রওনা দেব। আমি তখন বললাম, আধ ঘন্টা সময় দিলেই আমি বাসা থেকে অর্ঘ্যটি নিয়ে আসব। কেষ্টদা সম্মতি দিতেই মিনিট 15-র মধ্যে বাসায় পৌঁছে যাই। এখানে একটা কথা বলে রাখি, মাস শেষের 2 দিন আগে আমাদের বেতন হয়। তখন আমার বেতন ছিল 277 টাকা। বেতনের প্যাকেট তখনও খোলা হয়নি। বেতন প্যাকেটবন্দি হয়ে আছে। বাসায় গিয়ে গোনার সুবিধার্থে 67 টাকা বের করে প্যাকেটে রেখে বাকি টাকাটা অর্থাৎ 210 টাকা পকেটে নিয়ে 40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে যথারীতি হাজির হলাম। তখন দেখলাম কেষ্টদা গাড়িতে উঠবার জন্য ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি দোতলায় গিয়ে শ্রী শ্রী ঠাকুরের আসনের সামনে অর্ঘ্যটা রেখে প্রণাম করে হাতে নিয়ে দ্রুত নিচে নেমে এলাম। অর্ঘ্যটা কেষ্টদার হাতে দিতেই তিনি খুব খুশি হয়ে বললেন, তুমি প্রথম ব্যক্তি যে বড়াল বাংলো কেনার প্রথম অর্ঘ্যটা আমার হাতে দিয়েছ। এবং আরও বললেন, তোমার কথা আমি ঠাকুরকে গিয়ে জানাবো। কথাটা শুনে আমার ভীষণ আনন্দ হলো। একটা অনাবিল তৃপ্তি নিয়ে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে এসে সবিস্তারে আমার স্ত্রীকে ঘটনাটা জানালাম। আমার স্ত্রী শুনে বলল, সারা মাস চলবে কী করে? ঘর ভাড়া, মুদির দোকান, দুধওয়ালা, ওরা তো আর কথা শুনবে না। এতক্ষণে সম্বিত ফিরে পেলাম, কারণ তখনও একবার মাথায় আসেনি 210 টাকা ইউনিট দিলে সারা মাস চলবে কীভাবে। যা হোক, স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি ওসব কিছু ভেবো না, ঠাকুরের দয়ায় ঠিক চলে যাবে। মাস শুরু হতেই বাড়িওয়ালা, মুদির দোকান, দুধওয়ালা সবাইকে একে একে হাত জোর করে আমার অসুবিধার কথা জানালাম। তারা সবাই শুনে বললেন, ঠিক আছে ঠিক আছে, পরের মাসে একসঙ্গে দিলেই হবে। ঠাকুরের দয়ায় সবই ঠিকঠাক চলছে। মাসের ঠিক 10 দিন পর অফিস রওনা হবার মুখে আমার স্ত্রী আমাকে বলল, কাল থেকে হাত খরচের
আর কোনো টাকা দিতে পারবো না। কথাটা শুনে আমার বুকের ভিতরে বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। তাই তো, কাল থেকে কিভাবে চলবে? হাত খরচের টাকা কে দেবে? এখানে আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই যে তাদের কাছে হাত পাতলে কিছু অর্থ পাওয়া যাবে। তাছাড়া আমার ব্যাংক ব্যালেন্সও নেই। পথ চলছি আর খুব করে নাম করছি। অফিসে গিয়ে আমার নির্দিষ্ট আসনে গিয়ে বসলাম। মন খুবই ভারাক্রান্ত। অফিসের সহকর্মীরা আমার মুখ দেখে টের পেয়ে গেছেন কিছু একটা হয়েছে। তারা নানা মন্তব্য করতে লাগলেন, আমার শরীর খারাপ লাগছে কিনা, আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে কিনা, গুরু ভাইদের সঙ্গে মনোমালিন্য হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি শুনে বললাম, সবই ঠিক আছে, সমালোচনার ভয়ে আমি কাউকে কিছু বলছি না। আমি আমার মতো কাজ করছি আর মনে মনে খুব নাম করছি। এমন সময় ঠিক 10:30 নাগাদ এয়ারপোর্ট থেকে আমার পূর্বপরিচিত মানিক ওরফে পরিমল বিকাশ দত্ত আমাকে টেলিফোন করে বলল, প্রফুল্লদা, আপনার একটা এরিয়ার টাকা পাওনা হয়েছে। আপনি ঠিক 4টের সময় একটা রেভিনিউ স্ট্যাম্প নিয়ে এয়ারপোর্টে আমার কাছে আসবেন। আমি আপনাকে নিয়ে যাব। খবরটা শুনে খুব আনন্দ হলো। আবার নানা প্রশ্ন এসে ভিড় করলো। যা হোক, সঙ্গে সঙ্গে অফিসের বড়োবাবুকে বললাম, বড়োবাবু, আমাকে আজ 3টের সময় ছুটি দিতে হবে, আমার একটা জরুরি কাজ আছে। তিনি আমাকে যাবার অনুমতি দিলেন। অফিসের কাজ মিটিয়ে 3টের সময় বেরিয়ে পড়লাম। ডালহৌসি স্কয়ার থেকে এয়ারপোর্টগামী একটা বাসে উঠে পড়লাম। 4:20 মধ্যে এয়ারপোর্ট এসে পৌঁছালাম। এয়ারপোর্টে নেমে আমি চোখে সর্ষে ফুল দেখছি। বাড়িঘর, রাস্তাঘাট কিছুই চিনতে পারছি না। 9 বছরের মধ্যে বহু পরিবর্তন হয়েছে। দেখছি যেখানে মাঠ ছিল সেখানে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। আমি পড়ে গেছি মুশকিলে। ভাবছি, কুলে এসে তরি বুঝি এবার ডুবে গেল। ভাবতে ভাবতে কান্না পেয়ে যাচ্ছে। পূর্ব পরিচিত কাউকে দেখছি না। এদিক ওদিকে তাকাতে তাকাতে টার্মিনাল হাউসে এসে ঢুকে পড়লাম। সেখানে ভাগ্যক্রমে মানিক ওরফে পরিমল বিকাশ দত্তের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে মানিক বলল, কী প্রফুল্লদা, আপনি এসে গেছেন, চলুন, তাড়াতাড়ি চলুন। ও আমাকে CPWD এর SDOর কাছে নিয়ে গেল। মানিক SDOকে বলল, স্যার, ইনি প্রফুল্লরঞ্জন চক্রবর্তী। 9 বছর আগে আমাদের অফিসে চাকরি করতেন। ওনার এরিয়ার টাকা পাওনা হয়েছে, ওনার টাকাটা দিয়ে দিন। SDO সাহেব রেজিস্টার্ড বুক থেকে আমার নাম খুঁজে বের করে রেভিনিউ স্ট্যাম্পের উপর সই করিয়ে আমার হাতে 209 টাকা দিয়ে দিলেন। উক্ত টাকা থেকে ফেডারেশনে চাঁদা বাবদ সঙ্গে সঙ্গে 5 টাকা দিয়ে দিলাম। মানিকের বন্ধুবান্ধবদের চা বিস্কুট বাবদ আরও 4 টাকা দিলাম। আমার মনে পড়ে, ওরা 15 জন বন্ধু চা বিস্কুট খেয়েও 4 টাকা খরচ করতে পারেনি, বরং বাস ভাড়ার টাকা মানিক আমার হাতে ফেরত দেয়। বাড়িতে ফিরে আমার স্ত্রীর হাতের 200 টাকা দিতেই ও চমকে উঠল। আমার স্ত্রী ভাবছে, এতগুলো টাকা আমি কোথায় পেলাম, চুরি বা ছিনতাই করেছি কি না। আমার স্ত্রীকে সমস্ত ঘটনা বলার পর শ্রী ঠাকুরের দয়ার কথা ভেবে কাঁদতে লাগলো। আমিও কাঁদতে লাগলাম। কাল থেকে টাকার প্রয়োজন, আজই তিনি টাকার জোগাড় করে দিলেন, এটাই তাঁর দয়া। আমার জীবনের আরেকটি স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করছি। আমার দীর্ঘদিনের ব্রঙ্কাইটিস ছিল। শীতকালে শ্বাসকষ্ট হতো, ভীষণ কষ্ট পেতাম। বন্ধু বান্ধব শুনে বলতেন, আপনি ঠাকুরকে একবার জানান। শ্রী ঠাকুরের কষ্ট হবে ভেবে কোনোদিন বলিনি। তখন আমার ঋত্বিকের পাঞ্জা হয়ে গেছে। ঋত্বিক অধিবেশনে দেওঘরে গেছি। পার্লারে শ্রী ঠাকুরের সামনে বসে আছি। হঠাৎ ঠাকুর আমাকে বললেন, এই শোন। প্রথমে আমি বুঝতে পারিনি। ঠাকুর আবার বললেন, ওই তোরে, কই তোর তোর জমি আছে? হ্যাঁ বাবা, আছে। ওখানে বাড়ি তৈরি করবি। বাড়ি করে যে জায়গা সারপ্লাস থাকবে তাতে ফলন করবি। নিজে করবি, মানুষকেও করতে বলবি। তুই যদি নিজে না করিস তোর কথা কেউ শুনবে না, বুঝলিম? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। তখন কলকাতা ছেড়ে বারাসতে চলে এলাম। দক্ষিণ পাড়াতে বাড়ি ভাড়া করে থাকি। বারাসাতে প্রথমে এসে বিনোদদা, যোগেশ দাসদা, অন্নদাকান্ত মজুমদারদা ও নারায়ণ পৈদার সঙ্গে আলাপ হয়। তখন কলকাতা থেকে গুরুভাইদের ডেকে এনে বারাসাতে সৎসঙ্গ করতাম। এইভাবে ধীরে ধীরে সৎসঙ্গের বিস্তার হতে থাকে। ইতিমধ্যে বিনোদদার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।
একদিন বিনোদদাকে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদের কথা জানাই। শুনে বিনোদদা বললেন, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। একদিন বিনোদদা এক বিহারি মিস্ত্রি খেদু মিস্ত্রিকে নিয়ে হাজির। বিনোদদাকে বললেন, দুখানা বেডরুম, রান্নাঘর, পায়খানা বাথরুম হবে, একটা হিসেব করে বল কত টাকা লাগবে। খেদু মিস্ত্রি হিসেব করে বলল, 6,500 টাকা লাগবে। আমার কাছে মাত্র 3,000 টাকা আছে। আমার ইচ্ছা ওই টাকার মধ্যে কোনো রকমে মাথা গোঁজার মতো কিছু করতে হবে। একদিন শ্রী শ্রী ঠাকুরকে আমার পরিকল্পনার কথা জানালাম। শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, দূর শালা, বাড়ি করবি মজবুত করে করবি। আমি বললাম, বাবা, আমার তো মাত্র 3,500 টাকা আছে, কি করব? শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, পরমপিতার নাম করে লেগে যা, হয়ে যাবে নে। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির কাজ শুরু করে দিলাম। আমার কাছে যে টাকা ছিল, ভিত করার পর জানালা লেভেল পর্যন্ত উঠতেই টাকা ফুরিয়ে যায়। বাড়ি করার আর কোনো টাকা নেই। বাড়ি কবে শেষ হবে ঠিক নেই। ভাড়া বাড়িতে থাকি, চাকুরি আর সৎসঙ্গ, এইভাবে দিন চলে যাচ্ছে। হঠাৎ অফিসের চ্যাটার্ড অফ ডিম্যান্ডের ফাইনালাইজেশনের ফলে একজনের 10 থেকে 12,000 টাকা করে পাওনা হয়ে গেল। আমিও এরিয়ার পেয়ে গেলাম। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় বাড়ি তৈরি হয়ে গেল, গৃহপ্রবেশ হয়ে গেল। এবার শুরু হলো নিজে হাতে চাষবাস। চাষ শুরুর আগে কোদাল, নিড়ানি, গ্লোব নার্সারি থেকে একটা বই, ভালো বীজ, যা যা লাগার সব সংগ্রহ করে নিলাম। নতুন মাটিতে যা লাগাই তাই বৃহৎ আকারে ফলতে লাগলো। প্রথমবার নিজের হাতে তৈরি বেগুন নিয়ে দেওঘরে গেলাম। যা দেখে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা খুব খুশি হলেন। শ্রী শ্রী ঠাকুর বেগুন দেখে বললেন, তুই নিজে হাতে ফলিয়েছিস? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। শ্রী শ্রী বড়দা বললেন, তুই তো চাষিকে ফেল মেরে দিলি। তারপর বললেন, আসল আনাজ কোথায়? আমি বললাম, আসল আনাজ কি? শ্রী শ্রী বড়দা বললেন, কাঁচা কলা। আমি বললাম, এখন গাছে কাঁচা আছে, কাটবার মতো হয়নি, কাটবার মতো হলেই নিয়ে আসবো। দেওঘর থেকে বাড়িতে ফিরে এলাম। এবার কলা গাছের প্রতি যত্ন নিতে শুরু করলাম, কারণ কথা দিয়েছি ঠাকুর ভোগে কলা দেব। বৈশাখ মাস, একদিন কালবৈশাখী ঝড় শুরু হলো। কলা গাছ প্রচণ্ড দুলতে লাগলো, পড়ে যায় আর কি। স্বামী স্ত্রী দুজনে মিলে ঝড়ের বিরুদ্ধে 0.5 ঘন্টা লড়াই করে কলা গাছ রক্ষা করি। একদিকে বাঁশের ঠেকা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, অন্যদিকে আমার স্ত্রী কলা গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এইভাবে পরমপিতার দয়ায় সেদিন কলার কাঁদি রক্ষা হলো। তারপর আসার কনফারেন্সের আগেই কলা তৈরি হয়ে যায়। বর্তমান সবরি ও কাঁচা কলা মিলে এক ব্যাগ বোঝাই করে দেওঘরে গিয়ে হাজির হই। কলার আকৃতি দেখে ঠাকুর খুব খুশি হন। শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন, বড় বউয়ের কাছে নিয়ে যা। আমি বড় মার কাছে কলা দিয়ে প্রণাম করলাম। তারপর পরের দিন শ্রী শ্রী বড়মা আমাকে ডেকে বললেন, তোর বাড়ির গাছের কলা খেয়ে ঠাকুর খুব তৃপ্তি পেয়েছেন, আগামীকালও ঠাকুর ভোগে দেব। শুনে আমি খুব আনন্দ পেলাম। প্রায় 1 বছর হলো, শীতকাল। আমার স্ত্রী আমাকে একদিন বললেন, কী গো, তোমার তো প্রতি বছর এই সময় হাঁপানির জন্য কতবার ডাক্তারের কাছে যেতে হয়, তোমার কোনো অসুবিধে হচ্ছে না? আমি বললাম, সাবধানে চলছি, তাই হয়তো ভালো আছি। দিনে অফিস আর সন্ধ্যাবেলা সৎসঙ্গ, এইভাবে দিন কেটে যাচ্ছে। একদিন ডক্টর ভূপেশ গুহদার গৃহে সৎসঙ্গ হচ্ছে। আমি সেখানে অনুষ্ঠান পরিচালনা করছি। ভূপেশদার স্বভাব হচ্ছে, উনি সব সৎসঙ্গে যাবেন, কিন্তু চুপচাপ বসে ঠাকুরের কথা শুনবেন। কলা বলা কওয়ার ধারের কাছে নেই। এদিন আমি খুব করে চেপে ধরেছি ঠাকুরের কথা বলার জন্য। কিছুতেই বলবেন না। আমিও নাছোড় বান্দা। শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন। উনি ঠাকুরের কথা বলতে গিয়ে এমন বিজ্ঞান টেনে আনলেন, যা শুনে আমার চোখ খুলে গেল। ভূপেশদা কথা প্রসঙ্গে বললেন, কোনো অ্যাজমার পেশেন্ট যদি খালি পায়ে রৌদ্রের মধ্যে মাটি কোপাতে কোপাতে স্নানবাত করে, তবে তার দীর্ঘদিনের অ্যাজমা রোগ সেরে যেতে পারে। কথাটা আমার খুব মনে খেটে গেল, কারণ আমি যখন শ্বাসকষ্টের সময় খুব কষ্ট পেতাম, তখন প্রার্থনার সময় মনে মনে ঠাকুরকে জানাতাম। তাই শ্রী শ্রী ঠাকুর খুব কৌশল করে নিজ হাতে চাষ করিয়ে আমার জন্মগত রোগটা চিরদিনের মতো সারিয়ে দিলেন। তাই শ্রী শ্রী ঠাকুর বৈশিষ্ট্যপালী
আপুড়মান পুরুষোত্তম। ইষ্টিচলন থাকেই যদি, রুখবে না তো দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি। জয় গুরু।